ইতিহাস অনুযায়ী আদি গঙ্গার পাড়ে 1906 সালে তৈরি হয়েছিল এই আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারটি। সেই সময় ইংরেজ শাসকদের পরিকল্পনা ছিল এই জেলটিকে নিশ্ছিদ্র নিরাপদ রাখা, আর সে কারণেই তারা এই জেলের মাঝখানে তৈরি করেছিল একটি ওয়াচ টাওয়ার এবং সেই টাওয়ারকে ঘিরে বন্দীদের রাখার বিভিন্ন ওয়ার্ড, যাতে চুপিসারে নজর রাখা যায় সমস্ত বন্দীদের ওপর। কিংবদন্তি সব স্বাধীনতা সংগ্রামীদের এক সময়ের ঠিকানা ছিল এই আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারটি। এখানেই প্রায় 9 মাস বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এছাড়াও নেতাজির রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসও 1934 সালে 4 মাস বন্দী ছিলেন এই জেলে। বন্দী ছিলেন বহু বছর একতলার 4 নম্বর ঘরে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ও। এছাড়াও ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, আরও কত বিপ্লবী। স্বাধীনতার 75 বছর পর সেই ঐতিহাসিক সংশোধনাগার আজ রূপান্তরিত হলো আলিপুর মিউজিয়ামে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি এই জাদুঘর যদি একবার ঘুরে না দেখেন তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো দেখতে দেখতে ব্লগ 54-এ পৌঁছে গেলাম, আর আজকে আমি চলে এসেছি আলিপুর মিউজিয়াম, যেটা কলকাতায় অবস্থিত। তো আমার পিছনে যেরকম দেখতে পাচ্ছ আলিপুর মিউজিয়ামটিকে দেখা যাচ্ছে। তো এটা আগে আলিপুর জেল ছিল, আলিপুর জেল থেকে সেটা এখন রূপান্তরিত হয়েছে আলিপুর মিউজিয়ামে। আলিপুর মিউজিয়ামটি গত 21শে সেপ্টেম্বর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন, এবং গত 23শে সেপ্টেম্বর থেকে এটা সমস্ত জনসাধারণের জন্য ওপেন হয়ে গেছে। তো এতদিন পর্যন্ত আমরা ছোটোবেলা থেকে ইতিহাসের বইয়ের পাতায় যেই সমস্ত ঘটনাগুলোকে আমরা পড়েছিলাম, তো সেই সমস্ত ইতিহাসের ঘটনার সাক্ষী হতেই আমি আজকে চলে এসেছি এইখানে। এখানে আলিপুর মিউজিয়ামে এন্ট্রির যে ফিজ রয়েছে, প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। আর একটা কথা যেটা তোমাদের বলতে চাইবো, আলিপুর মিউজিয়ামের একদম নিজস্ব জায়গা যেটা রয়েছে, এখানে পার্কিং স্লটটা বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে, যেখানে তোমরা যদি 4 হুইলার আনো তাহলেও এখানে পার্কিং করে রাখতে পারবে, বা 2 হুইলার আনো তাও রাখতে পারবে। ওই সাইডে দেখতে পাচ্ছি 2 হুইলারও রাখা রয়েছে, এই সাইডে 4 হুইলার রাখার ব্যবস্থা রয়েছে। মানে এই পুরো যে এরিয়াটা দেখা যাচ্ছে এইখানে, এই পুরো এরিয়াটা এখানে পার্কিং স্লট হিসাবে রাখা রয়েছে। তো তোমরা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে এলেও আসতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে গাড়ি রেখে তোমরা প্রবেশ করতে পারো। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে এখানে নিয়ারেস্ট যেটা মেট্রো স্টেশন আছে যতীন দাস পার্ক, সেখান থেকে নেমে ওই 8 থেকে 10 মিনিট লাগবে। অথবা তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে অথবা হাওড়া থেকে বাসে করেই ডাইরেক্ট আলিপুর মিউজিয়ামে চলে আসার বাস পেয়ে যাবে। আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু ডিটেলস আমি যেরকম নিজের সচক্ষে দেখবো, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব আমার চোখের দ্বারা, তোমরাও সেটা যাতে দেখতে পাও। আপাতত ভিতরে ঢুকে টিকিটটা কাটি। বেসিক্যালি আমার পিছনে যে গেটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এন্ট্রান্স গেট। তো তোমাদেরকে যে মেন প্রবেশ পথটা যেটা দেখিয়েছিলাম বাইরের দিক থেকে, সেটা দিয়ে প্রবেশ করার পরে লেফট হ্যান্ডে টিকিট কাউন্টার রয়েছে, যেখান দিয়ে 30 টাকা দিয়ে টিকিটটা তোমাদের কাটতে হবে। এবং তোমাদের কাছে যদি কোনো লাগেজ থাকে, কোনো ব্যাগ বা অন্য কিছু, তাহলে সেটাকে জমা দিতে হবে, এবং জমা দেওয়ার পরে একটা এরকম টোকেন দেবে। তো সেই টোকেনটাকে তোমাদের সংগ্রহ করে রাখতে হবে তোমাদের কাছেই, ঠিক আছে? এবার তোমরা এক্সিট করবে বা বেরিয়ে যাবে, তো তখন সেই টোকেনটা জমা দিয়ে তোমাদের লাগেজটা রিটার্ন করে নিতে হবে। তো বেসিক্যালি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ঢোকার পরেই একটা এরকম লোহার গ্রিলের গেটের ওপরে একটা গান অথবা স্লোগানের কিছু একটা লাইন টাইপের এখানে লেখা রয়েছে, যেটা খুবই সুন্দর দেখতে লাগছে। রাতের বেলা এখানে লাইটিংয়েরও একটা ব্যবস্থা রাখা রয়েছে, যখন লাইটটা তার মধ্যে পড়ে তখন আরও একটা অপূর্ব সুন্দর দেখতে লাগে তখন। তো তোমরা ভিতরে প্রবেশ করার পরে যখন যে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবে, তো সেখানে টিকিটটা কাটার পরে এরকম একটা ম্যাপ তোমাদেরকে দেওয়া হবে, যেখানে দেখতে পাচ্ছ এইখানে খুব সুন্দরভাবে দর্শনীয় স্থানগুলো পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে, এবং এখানে কতগুলো দেখার স্পট রয়েছে সেইগুলো এখানে নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে, এবং কীভাবে যাবে সমস্ত কিছু। তো এটার মাধ্যমে খুব সহজেই তোমরা ভিতরটা ঘুরে একা একাই দেখতে পারবে। তো ফার্স্ট যে সাইডটা থেকে আমাদের স্টার্টিং হচ্ছে মানে দেখার,
তো যেই সাইডে এসছি তো সেখানে কি কি রয়েছে দেখার মতো দর্শনীয় স্থান, তো সেইগুলো এখানে লেখা রয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। তো এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। সর্বপ্রথম আমি যেই দর্শনীয় স্থানটায় এসেছি তো যেটা হচ্ছে এখানে ফার্স্ট স্পট যেটা হচ্ছে ফাঁসির মঞ্চ, যেরকমটা দেখতে পাচ্ছি, এবং ওপরে এখানে তাদের ফাঁসির মঞ্চর নিয়ে এখানে কিছু লেখা রয়েছে ইতিহাস, এবং এই সাইডে ইংলিশে লেখা রয়েছে সেটা এইখানে গ্যালোস বলে এইখানে, এবং তার সাইন দেওয়া রয়েছে। তো চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যায়। জর্জ কোটেতে লোক না ধরে মা গো, হলো ভিরামের দীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। তো আমি এখন সর্বপ্রথম যেখানে চলে এসেছি যেটা হচ্ছে ফাঁসির মঞ্চ। তো যেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে আমাদের যে বীর শহীদ এবং যে নজওয়ান সৈনিক যারা ছিলেন, যাদেরকে নির্মম অত্যাচার করার পরে যাদেরকে ফাঁসি যেখানটায় দেওয়া হতো এতদিন, যেটা আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছিলাম এতদিন এইখানে ফাঁসি দেওয়া হতো। তো সেই মঞ্চটা আজকে সচক্ষে দেখার মতো সৌভাগ্য হয়েছে। তো আমি তোমাদের সামনে থেকে সেটাকে দেখাচ্ছি, একবার দেখো। আমার সামনে পুরো আমি জোড়া ফাঁসির যে মঞ্চটা সেটা এখানে দেখতে পাচ্ছি। একসঙ্গে দুজনকে ফাঁসি দেওয়া হতো এইখানে, হচ্ছে ওইখানটায় ফাঁসি দেওয়া হতো। তো ফাঁসি দেওয়ার পরে ওইখানে এরকম একটা যে সিস্টেম আছে, এই ফাঁসি যখন মৃত ঘোষণা হতো তারপর সেইখান থেকে ওইখানে জায়গা রয়েছে ওখানটা থেকে নিচু হয়ে এইখান দিয়ে তার বডিটা মানে বের করা হতো আর কি। যে নিচে এরকম যে সেলটা দেখা যাচ্ছে এইখান থেকে তাকে বের করা হতো, এবং ওই পাশে ওই যে রুমটা দেখা যাচ্ছে পোস্টমর্টম রুম হচ্ছে ওইটা, ওখানে পোস্টমর্টম করা হতো এবং ওইখান থেকে মৃত বলে ঘোষিত করা হতো। একটা কথা তোমাদের যেটা জানাতে চাইবো, এখানে যে ফাঁসির মঞ্চটা দেখা যাচ্ছে, তো এইখান থেকে দূরে যদি তোমরা দেখো ভালো করে, দূরে ওই রুমটাতে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেকগুলো জানলা দেখা যাচ্ছে, 1, 2, 3, 4, 5, 6টা, ঠিক আছে। তো সেইখানেও কিছু কিছু ওখানে মূর্তি বা স্ট্যাচু রাখা রয়েছে, এই কারণে কারণ যখন জেলে বন্দি করে রাখা হতো আসামিগুলোকে, মানে আমাদের যারা জওয়ান ছিলেন, বীর শহীদ ছিলেন, তো ইংরেজদের মধ্যে তাদেরকে আসামি বলা হতো। তো তাদেরকে যখন ওইখানে রাখা হতো, তো যাদের ফাঁসি হতো এক টাইমে, তো সেই সময় তাদেরকে জোর করে ওই জানলা থেকে ওখান থেকে দেখতে বলা হতো, বা তাদেরকে জোর করে দেখানো হতো যে একটা ফাঁসির দ্বারা মৃত্যু কতটা নির্মম হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা বেদনাদায়ক কষ্টকর হতে পারে। তো তারাও যেন সেখান থেকে তাদেরকে জোর করে দেখানো হতো, যাতে তারাও বুঝুক যে কতটা কষ্টকর হয়, এবং তাদেরও পরবর্তী সময় এইভাবেই তাদের মৃত্যু হতে পারে বলে। তো এই যে ফাঁসির মঞ্চটাকে আমরা দেখছি, এইখানে শেষ 2004 সালে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে এই ফাঁসির মঞ্চের ফাঁসি দেওয়া সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, আলিপুর জেলে শহীদদের তালিকার এখানে নামও দেওয়া রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, যেরকম তোমাদের ফাঁসির মঞ্চটা দেখালাম, তো সেই রকম ব্যবস্থা যখন স্টার্ট হয়নি, যেরকম ব্যবস্থা যখন শুরু হয়নি, তো সেই সময় কীভাবে ফাঁসি দেওয়া হতো সেটার এখানে চিত্রটাকে তুলে ধরা হয়েছে। যেখানে এখানে আমি দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে বট, পিপুল বা ডুমুর গাছ যে ছিল, তো সেই গাছে দড়ি দিয়ে এরকম ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল তখন। তো তখন সেই গাছগুলোকেই ফাঁসির মঞ্চ হিসাবে ব্যবহার করা হতো অ্যাকচুয়ালি। তো এখানটাতে অ্যাকচুয়ালি কোন কোন শহীদের কী কী কারণে ফাঁসি দেওয়া হয়েছিল সেইটারই ইতিহাস এখানে লিখে রাখা হয়েছে চিত্রের মাধ্যমে। জানাতে চাইবো, এখানে যে ঘুরে আমি নিজে দেখছি অথবা তোমাদেরকে দেখাচ্ছি আমি, তো এইখানের যে অ্যাটমসফিয়ার এবং তার সাথে এখানের যে মানে ব্যাকগ্রাউন্ডে যে দেশাত্মবোধক গান চলছে, যার জন্য মানে সিরিয়াসলি কি বলবো, নিজের গায়ে বলতে গেলে সত্যিকারের এরকম কাঁটা দিয়ে উঠছে আর কি। বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি। এইখানে যে ফাঁসির মঞ্চটা দেখালাম, তো তার একদম পাশেই এইখানে এই রুমটা রয়েছে, পোস্টমর্টম রুম ছিল আগে। তো এটার ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। যে রুমটা যে তোমাদের যে ফাঁসির মঞ্চটা দেখালাম, তো এটা ছিল সেই সময়কার পোস্টমর্টম রুম। তো যেইখানে এই যে টেবিলগুলোকে এখানে দেখা যাচ্ছে, যেইখানেই মানে শুইয়ে মানে পোস্টমর্টম করা হতো, এবং এখানে একটা বেসিনও দেখা যাচ্ছে যে এখানে হয়তো কিছু পরিষ্কার করা হতো, এবং এইখানে এই যে নর্দমার মতো এরকম রয়েছে, তো যেরকম আমি জানতে পারছি তাদের পোস্টমর্টম করার পরে তাদের রক্তটাকে এইখানে ঢেলে দেওয়া হতো, যেখান থেকে রক্ত গড়িয়ে ওই দিক দিয়ে গিয়ে বাইরের দিকে মানে নর্দমায় চলে যেত আর কি। তো বুঝতেই পারছো মানে কতটা নির্মম অত্যাচার করা হতো, কতটা নিষ্ঠুর ছিল ইংরেজরা, কতটা বেদনাদায়ক ছিল, এবং কত কিছু তাদেরকে সহ্য করতে হয়েছিল, যার জন্য আমরা আজকে স্বাধীনতার মুখ দেখতে পেয়েছি। তো
বর্তমানে এখন আমি যেখানে চলে এসেছি যেটা হচ্ছে ডিটেনশন সেল। তো এর ভিতরে প্রবেশ করে দেখা যাক কি রয়েছে। হলো ভিরামের দীপ চালান মা ক্ষুদিরামের ভাই। তো ঢুকেই একদম সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ফাঁসির স্ট্রাকচার এখানে তৈরি করে রাখা রয়েছে, যেগুলো দেখে সত্যি গা হাত পায়ে মানে কাঁটা দিয়ে উঠছে আর কি। একবার বিদায় দে মা ঘুরে আসি। এবং তারপর সমস্ত বীর শহীদদের যে সেল ছিল তার মধ্যে আমি আস্তে আস্তে প্রবেশ করছি। আমি এখন বর্তমানে যে সেলটায় এসেছি আর অ্যাকচুয়ালি, তো এইখানে তোমরা দেখতে পাবে যে পাশে এরকম মানে শোয়ার মতো জায়গা করা আছে। এই পাশে একটা রয়েছে আমার লেফট সাইডে, আর এই পাশে একটা রাইট সাইডেও রয়েছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যে সেলটি রয়েছে মেনলি যেই সমস্ত শহীদদেরকে ফাঁসি ঘোষণা করা হয়ে যেত, তো তার আগে তাদেরকে এই সেলটিতে রাখা হতো এবং সমস্ত কিছু ফাঁসির আগে তাদের শেষ ইচ্ছা কি আছে বা শেষ কাজের সাথে তিনি দেখা করতে চান, যাই হোক এইগুলো মানে এখান দিয়ে তাদেরকে পূরণ করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হতো। ওরা বুঝতেই পারছো, মানে একবার ভেবে দেখো কতটা বেদনাদায়ক ছিল তাদের মানে জীবন সংগ্রাম আর কি, যাদের জন্যই আমরা আজ স্বাধীনতার মুখ দেখতে পেয়েছি। হাতে যদি থাকতো ছোড়া তোর খুদি কি পড়তো ধরা মা। এবং বর্তমানে আমি তার পাশের সেলটিতে চলে এসেছি এবং যেখানে দেখতে পাচ্ছি যে শহীদ ক্ষুদিরাম বসু এই সেলটিতে থাকতেন আর কি। এবং এখানেও দেখা যাচ্ছে যে তার একটা এরকম শোয়ার ব্যবস্থা করা ছিল, তো যেটা প্রত্যেকটা সেলে কিন্তু শোয়ার যে ব্যবস্থাটা রয়েছে না এরকম পুরো সিমেন্টের শোয়ার জায়গা, এবং তার মাথার কাছটা বালিশের মতো যে স্ট্রাকচারটা আছে সেটাও কিন্তু সিমেন্টের, মানে সিমেন্টের ওপরে এরকম মাথা দিয়ে পুরোপুরি সিমেন্টের এই জায়গাটাতেই শুয়ে থাকতে হতো। সুন্দর একটা তার মূর্তি নির্মাণ করে রাখা আছে শহীদ ক্ষুদিরাম বসু। এবং এইখানেও যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেলের ভিতরে ভিতরে তার যে শৌচালয়ের ব্যবস্থাটা এখানে কিন্তু সেরকমই রয়েছে অন্যান্য সেলের মতো, তো এর ভিতরে থেকে এই সমস্ত কিছু করতে হতো। তো এইবার আমি তার পরবর্তী এই সেলগুলো তোমাদেরকে দেখাতে চলেছি, যেখানে নেতাজি, ডক্টর বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত যে সেলগুলোতে থাকতেন, তো তার মধ্যে আমি ধীরে ধীরে প্রবেশ করছি। যে কিছু এরকম পাখির স্ট্রাকচার দ্বারা এখানে একটা মূর্তি নির্মাণ করা হয়েছে, বাট এটার কিছু ইতিহাস এখানে আমি দেখতে পাচ্ছি না লেখা আছে বলে, তাই তোমাদেরকে সেইভাবে বোঝাতে পারছি না। তো যেরকমটা দেখা যাচ্ছে সেরকমটা দেখাচ্ছি, একবার দেখে নাও। তো তার পরবর্তী আমি যে সেলটাই চলে এসেছি এরকমটা তোমরা দেখতেই পাচ্ছ, ডক্টর বিধানচন্দ্র রায় এই শ্রেণীকক্ষটায় থাকতেন এবং এখানে খুব সুন্দরভাবে তার একটা মূর্তিও নির্মাণ করে রাখা রয়েছে। তো দ্বিতলে ওঠার পরেই আমি যেটা দেখতে পাচ্ছি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মানে প্রজেক্টরের মাধ্যমে তার চিত্রকে তুলে ধরা হয়েছে। এটি লেখা রয়েছে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারারক্ষে বন্দী অবস্থায় ছিলেন আর কি। বর্তমানে আমি সেলটিতে চলে এসেছি, এটা যেরকমটা তোমাদেরকে জানালাম। তো নেতাজি সুভাষচন্দ্র বসু এই শ্রেণীকক্ষটায় থাকতেন, তো তার এখানে খুব সুন্দর একটা মূর্তি নির্মাণ করে রাখা হয়েছে, তিনি একটা কাঠের বেঞ্চিতে বসেছে এবং সেটা সত্যি খুব জীবন্ত লাগছে। বর্তমানে তারপরে আমি এখন এই সেলটাই চলেছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই শ্রেণীকক্ষে বন্দী অবস্থায় ছিলেন। দেশবন্ধু কক্ষের বাইরেতেও লেখা রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যেরকমটা এখানে 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী অবস্থায় ছিলেন। তো দেশবন্ধু শ্রেণীকক্ষের ভিতরে অ্যাকচুয়ালি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তিটাকে রাখা হয়নি, তো সেটাকে এখানে যেটা দেখতে পাচ্ছি যে বাইরেই এইভাবে রাখা রয়েছে যে শ্রেণীকক্ষের দোতলাতে। এখন আমি বর্তমানে চলে এসেছি যেই সেলটার সামনে, যেটা হচ্ছে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত যেই সেলটিতে থাকতেন আর কি। তো এই সেলটার ভেতরেও যেরকমটা দেখতে পাচ্ছি আপাতত ফাঁকাই রয়েছে, এখানটা তার একটা চিত্র রাখা রয়েছে।
তো আমি বর্তমানে চলে এসেছি যেখানে, যেটা হচ্ছে নেহেরু সেল বা নেহেরু কক্ষ, যেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু বন্দি অবস্থায় ছিলেন কারারুদ্ধ হয়ে। তো সেইখানটাতে আমি তোমাদেরকে ভিতরে প্রবেশ করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। বর্তমানে আমি যে সেলটার সামনে চলে এসেছি, তো এটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু এই শ্রেণীকক্ষে কারারুদ্ধ অবস্থায় ছিলেন। তো এই যে শ্রেণীকক্ষটা দেখতে পাচ্ছ, এখানেই তিনি থাকতেন বন্দি অবস্থায়। তো এখানে তার খুব সুন্দর একটা মূর্তি নির্মাণ করে রাখা হয়েছে। তো যেরকমটা আমি তোমাদেরকে জানাতে চাইবো, যেরকম আমি তোমাদেরকে দেখালাম যে পণ্ডিত জওহরলাল নেহেরু শ্রেণীকক্ষটি যেখানে তিনি বন্দি অবস্থায় ছিলেন আর কি। তো এখানে টোটাল তিনি 80 দিনের জন্য এই শ্রেণীকক্ষে কারারুদ্ধ অবস্থায় ছিলেন। এবং যেরকমটা দেখতে পাচ্ছ আমার পাশে তার কন্যা ইন্দিরা গান্ধীর মূর্তিটাও খুব সুন্দরভাবে রাখা রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি এই কারণে, কারণ তিনি প্রতি 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তিনি ছাড়া পেতেন। তার কন্যা যখন ইন্দিরা গান্ধী এখানে দেখা করতে আসতেন, তো এইখানে এইভাবেই এই গাছের তলাতে এরকমভাবে সেম বসে তিনি অপেক্ষা করতেন। এবং 20 মিনিটের জন্য যখন পণ্ডিত জওহরলাল নেহেরু ছাড়া পেতেন, এসে তার কন্যার সাথে কথাবার্তা বলে তারপরে আবার তার শ্রেণীকক্ষে ফেরত চলে যেতেন। এবং সেই যে চিত্রটা ওখানে দেখা যাচ্ছে, ওইদিকে যে তার পিতার সেলটা দেখা যাচ্ছে, ওইখানে কারারুদ্ধ অবস্থায় ছিলেন। এবং সেখান থেকে তার কন্যা ইন্দিরা গান্ধীর যে এইখানে ওয়েট করার যে স্টোরিটা, যে ঘটনাটা, যেটা সত্যিকারের ঘটছিল, সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম, যেরকমটা আমি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ঘটনা। পরে আমি যে জায়গাটিতে চলে এসেছি, যেটা আগে ওল্ড গোডাউন ছিল, মানে পুরোনো গুদাম ঘর, তো সেটাকেই রিনোভেট করে তারপরে লাইব্রেরি আর সেমিনার হল তৈরি করা হয়েছে। তো চলো ভিতরে আস্তে আস্তে গিয়ে প্রবেশ করে দেখা যাক কী হয়েছে। আর এই জায়গাটিতে আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে বীর জওয়ান বা শহীদ যারা ছিলেন তাদের উদ্দেশ্যে যদি কেউ কিছু লিখতে চায়, তো সেটা লিখে এখানে পোস্ট করেও যেতে পারে আর কি। তো তার জন্য এই বোর্ডটি এখানে রাখা রয়েছে। এবং বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটি যেটা আছে, তো সেটা হচ্ছে কিছু দেশাত্মবোধক এখানে এরকম বই সাজিয়ে রাখা রয়েছে। তো তোমরা যদি চাও এখানে এসে এখান থেকে এইভাবে বইগুলো নিয়ে তোমরা পড়তেও পারো। এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এখানে বসে চেয়ার টেবিল রাখা রয়েছে, যেখানে তোমরা বসে খুব সুন্দরভাবে এই বইগুলোকে পড়ে আবার জায়গায় নির্দিষ্ট স্থানে রেখে দিতে পারো। এই কক্ষগুলো তোমাদেরকে দেখাতে চলেছি, যেগুলো হচ্ছে মানে সাধারণ শ্রেণীকক্ষ। তো তারই একটা সেল তোমাদেরকে ঘুরে একবার দেখাচ্ছি। একটা কথা যেটা তোমাদেরকে জানাতে চাইবো, তোমাদের আগে যে সেলগুলোকে দেখিয়েছিলাম, যে শ্রেণীকক্ষগুলো যেখানে আমাদের বীর জওয়ান শহীদরা, যারা সৈনিকরা কারারুদ্ধ অবস্থায় ছিলেন, তাদের শ্রেণীকক্ষের ভিতরে যে মানে শৌচালয়ের যে ব্যবস্থাটা ছিল, মানে খুবই খারাপ ব্যবস্থা। তো সেটা তো অনেক দিন আগেকার কথা, আমাদের সৈনিকরা এই সময়ে কারারুদ্ধ ছিলেন আর কি। এবং তারপরে ধীরে ধীরে যখন মানে সময়ের সাথে সাথে যখন যুগ বদলাতে লাগলো, তো তারপরে মানে শ্রেণীকক্ষ কিরকম দেখতে হয়েছিল বা শ্রেণীকক্ষ কিরকম বর্তমানে কিরকম দেখতে হয়, তো সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, শ্রেণীকক্ষগুলো বলতে গেলে আগের শ্রেণীকক্ষের থেকে প্রায় মানে অনেকটাই বড়, এবং সব থেকে ভালো এখানে যে শৌচালয়ের যে ব্যবস্থা, সেটাও এরকমভাবে বাঁধিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এবং যেখানে এই সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, বর্তমানের যে শ্রেণীকক্ষ সেটা অনেকটা এরকম দেখতে হয়ে থাকে। এখন আমি বর্তমানে যেই জায়গাটিতে এসছি, যেই দর্শনীয় স্থানটাতে, তো সেটা হচ্ছে এই আলিপুর মিউজিয়ামের ভিতরে ওয়াচ টাওয়ার। তো এই বিল্ডিংটাই সম্পূর্ণ একটা ওয়াচ টাওয়ার। তো আমি এবার উপরে উঠে দেখবো আস্তে আস্তে যে সেখান থেকে কি দেখা যায়। লটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংল্যান্ড ভাষী, একবার বিদায় দে মা। এবং এই ওয়াচ টাওয়ারটার ওপর থেকে দেখছি এই মিউজিয়ামের অনেক অংশই দেখা যাচ্ছে আর কি, অনেকটা ভাগই দেখা যাচ্ছে। তো যে কারণেই হয়তো এটাকে ওয়াচ টাওয়ার মানে বলা হয়ে থাকে। ওয়াচ টাওয়ার বিল্ডিংটার ভিতরে যেটা দেখতে পাচ্ছি, এরকম কিছু প্রোগ্রাম তার মধ্যে হচ্ছে। হাতে যদি থাকতো ছোড়া তোর খুদি কি পড়তো ধরা মাগো, হাতে যদি থাকতো ছোড়া। তো এখন আমি যে জায়গাটিতে চলে এসেছি, মানে সত্যিকারের এখানে
এসে আমার নিজেরই গায়ে এরকম কাটা দিয়ে উঠছে, কারণ আমরা সচরাচর ইতিহাসের বইয়ের পাতা যেরকম পড়ে থাকি তো সেরকমটাই এখানে এখন স্বচক্ষে দেখছি। তো এই যে শ্রেণীকক্ষটা দেখা যাচ্ছে, আগেরগুলো তো ছোটো ছোটো শ্রেণীকক্ষ ছিল, একটা সেলে একজন করে থাকতো। তো এইটা হচ্ছে মানে এখানে একসঙ্গে অনেকজনকে রাখা হতো আর কি। আমি জানাতে চাইবো এরকম একটা যে সেল রয়েছে, তো তারপরে একটা এরকম গেট রয়েছে ওইখানটাতে, তারপরে অনেকজন থাকতো, তারপর আরেকটা গেট রয়েছে, মানে একটা গেট থেকে একটা গেট এরকম যাওয়া যাবে না, বা সেখান থেকে কেউ এইখানে আসতে পারবে না। এই লম্বা এরকম সেলে অনেকজনকে, মানে আর একটা কথা যেটা এখানে কিন্তু শহরও সেরকম কোনো ব্যবস্থা নেই, স্যার যারা এখানে থাকতেন আর কি, তো তারা এই মেঝেতেই কিন্তু তাদেরকে শুয়ে বসে এখানেই থাকতে হতো। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু এইভাবেই এই বড় লম্বা সেলটা নির্মাণ করা হয়েছিল, এবং এটা যেরকম ছিল আর কি ঐতিহাসিক যুগে এখনো ঠিক সেরকমটাই মানে মেনটেন করে রাখা হয়েছে আর কি। আলিপুর জেলের ভেতর নিশ্চুপ এই চার দেওয়াল আজও আমাদের অনেক শহীদ বিপ্লবীর ইতিহাস বলে দিয়ে যায়। বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে দীনেশ গুপ্ত যেই রকম পিস্তল ব্যবহার করতেন আর কি, তো তারই অনুকরণে এখানে একটি পিস্তলের স্ট্রাকচার নির্মাণ করে খুব সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে। রুমগুলো আছে অ্যাকচুয়ালি এইখানে বিপ্লবীদের যে নানান ইতিহাসের পাতার যে গল্পগুলো রয়েছে, তো সেই বিপ্লবীদের গল্পগুলোকে কমিক্সের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে চার দেওয়ালের মধ্যে, যাতে যদি কোনো ছোটো ছোটো শিশুরা যাতে আসে তারা যেন খুব সহজেই গল্পের মাধ্যমে খুব সহজেই সেই ইতিহাসগুলোকে মানে আয়ত্ত করে নিতে পারে আর কি, সেই কারণে। আর যদি তোমরা এখানে আসো, এখানে দেখতে পাচ্ছ একান্তে ইন্ডিপেন্ডেন্স কিচেন, যেখান থেকে তোমরা মানে চাইলে লাঞ্চটাও কমপ্লিট করে যেতে পারো আর কি। তোমাদেরকে যেটা জানাতে চাইবো, আগে তোমাদেরকে যেরকম দেখিয়েছিলাম যে দীনেশ গুপ্ত যেই পিস্তলটি ব্যবহার করতেন তার আদলে ওখানে একটা স্ট্রাকচার নির্মাণ করে রাখা ছিল, তো এখানেও সেরকমটা সেম দেখতে পাচ্ছি। মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত যে বোমাটা হয়েছিল তার অনুসরণে এখানেও একটা বোমের স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে, যাতে সবাই এসে খুব সুন্দরভাবেই সেটা পরিদর্শন করতে পারে আর কি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। আমি বর্তমানে যে তাঁতকল যেটা রয়েছে তার মধ্যে আমি প্রবেশ করে গেছি, এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে কীভাবে আগেকার দিনে ইংরেজরা তো নিষ্ঠুরভাবে নির্মমভাবে অত্যাচার তো করতোই এবং কারারুদ্ধ করে রাখতোই, যাতে দেশে তারা স্বাধীনতা না আনতে পারে, এবং তাদেরকে জেলের মধ্যে রাখার দরুন তাদেরকে নিয়ে যে কাজ করানো হতো এখানে তাঁতকলে, যে সুতো নির্মাণ করানো হতো তাদের দ্বারা। আমাদের প্রথমে যেটা দেখালাম ওইখানটাতে সুতো নির্মাণ করা হতো আর কি, এবং তারপরে
এই দিকটাতে যে আছে এখানটাতে হচ্ছে অ্যাকচুয়ালি মেশিনগুলো যেখানে সুতোর দ্বারা এখানে কাপড় নির্মাণ করা হতো, যে মেশিন রয়েছে যেখানে সেই সুতো দিয়ে এখানে খুব সুন্দরভাবে এখানে কাপড় নির্মাণ করা হতো আর কি। এইগুলোই হচ্ছে কাপড় নির্মাণের সেই মেশিন, যেটাকে তাঁতকল বলা হয়ে থাকে। তো এরকম লম্বাভাবেই সমস্ত কটাই কিন্তু এই তাঁতকলের সেই মেশিন যেখান দিয়ে কাপড় নির্মাণ করা হতো আর কি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আর যেরকমটা আমি এখানে দেখতে পাচ্ছি, তাঁতকল যেটা রয়েছে যেখানে যে বিপ্লবীরা কাজ করতেন সুতোর দ্বারা, যেখানে কাপড় নির্মাণ করতেন আর কি, তো তাদের খাওয়ার জন্য আলাদা কোনো জায়গায় যেতে হতো না। এখানে দেখতে পাচ্ছি তাদের খাবার তৈরি করার জন্য এখানে বিশাল আকারের এখানে উনুন তৈরি করা আছে, যেখানে তাদের নিজেদেরকেই রান্না করতে হতো। এবং দেখতে পাচ্ছি তাদের যদি শৌচালয়েরও দরকার হতো আর কি, মানে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি একটা টয়লেটেরও ব্যবস্থা করে রাখা রয়েছে আর কি। তো এখানেই হচ্ছে সেই টয়লেটের ব্যবস্থা। কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হতো না, কাজ কমপ্লিট হলেই তারপর এখান থেকে তারা তাদের নিজেদের সেলে আবার ফেরত যেতে পারতেন আর কি। তো আমরা বুঝতেই পারছো মানে আর কি কতটা কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের দেশের বিপ্লবী শহীদরা কাটিয়েছে। তোমাদেরকে জানাতে চাইবো, এই যে এত কিছু তোমাদেরকে দেখানো হচ্ছে, যে এটা বোঝানোর জন্য যে আমাদের যে দেশের শহীদ বিপ্লবী যারা ছিলেন তারা কতটা কষ্ট সহ্য করেছিলেন, কতটা বেদনাদায়ক, কতটা নির্মমভাবে তারা অত্যাচারিত হয়েছিলেন ইংরেজদের দ্বারা, এবং তাদের জীবন দিয়ে তাদের প্রাণ দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা যার কারণে স্বাধীনতার মুখ দেখতে পেরেছি এবং আজকের দিনে স্বাধীনভাবে জীবনযাপন কাটাতে পারছি আর কি। তাদের যে ঋণ আমরা সারা জীবনে কখনো শোধ করতে পারবো না। আর একটা কথা যেটা আমি তোমাদেরকে বলতে চাইবো, যে এই যে আলিপুর মিউজিয়ামটা আছে, তো এটা টাইমিং যেটা আছে সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত ওপেন থাকে। বাট যে লাইটিং শো যেটা আছে সেটা একটা শো হয় 6টা থেকে 6:40 পর্যন্ত, আর একটা হয় 7টা থেকে 7:40 পর্যন্ত। দুটো শো হয় 40 মিনিট করে। তো এই যে এন্ট্রি গেটটা দেখিয়েছিলাম, তো তার ওপরেই এখানে একটা কফি হাউসও রয়েছে আর কি। তো তোমরা যদি যারা এসে মানে স্ন্যাক্স খেতে চাও, তো ওপর থেকে স্ন্যাক্স বা কফি এইগুলোও তোমরা খেতে পারো আর কি সেখান থেকে। তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাইবো, তোমরা যারা যারা এখানে আসবে বলে ভাবছো, তো জায়গাটা মানে এই আলিপুর মিউজিয়ামটা তো রিসেন্টলি 2 থেকে 2.5 মাস হবে এটা ওপেনিং হয়েছে। তো তোমরা তাড়াতাড়ি এখানে চলে এসে ঘুরে যেতে পারো, কারণ যখন আগামী দিনে শীতকাল পড়ে যাবে তো তখন আশা করছি জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় হবে আর কি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা আমাকে যারা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখনই কোনো এরকম ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও দেখো তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?